চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়। সাধারণভাবে 120 থেকে 150 সেন্টিমিটার জলের প্রয়োজন। আমন ধানের সময় কাল সাধারণত বর্ষাকাল, অর্থাৎ জলের অভাব তেমন হয় না। কিন্তু বোরো ধান পুরোপুরি সেচ নির্ভর একটি চাষ। সুতরাং যে সমস্ত জায়গাতে আপনার সেচের ব্যবস্থা নেই সেখানে কিন্তু আমরা বোরো ধান চাষ করতে পারি না। তাছাড়াও এই বোরো ধানের এই শীতকালীন এই সময়ে বিভিন্ন সবজির চাষ আমন ধানের পরে এবং তৈলবীজ চাষ যেমন বাদাম হয়ে থাকে, সরিষা হয়ে থাকে। এই অনুষ্ঠানে বোরো ধানের সিজনে ধানের কোন কোন জাত ব্যবহার করা ভালো? নমস্কার। আমরা প্রথমে ধানের ফলনের উপর নির্ভর করে আমাদের জাত নির্বাচন করতে হবে। তার সঙ্গে সঙ্গে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে থাকতে হবে এবং তার মেয়াদকাল কম হবে। এই রকম ধানের জাত আমাদের নির্বাচন করতে হবে। তা আমি উচ্চ ফলনশীল যদি জাত বলি, যেমন একটা জাতের নাম বলছি শিয়ার ধান 601, যার মেয়াদকাল 135 দিন। শিয়ার ধান 200, তার মেয়াদকাল 115 দিন। শিয়ার ধান 203, মেয়াদকাল 120 দিন। আইইটি 4786, তার মেয়াদকাল 120 থেকে 125 দিন। এছাড়া যদি আমরা হাইব্রিড ধান বলি, রাজলক্ষ্মী, তার মেয়াদকাল 125 দিন। এছাড়া 2264, আইইটি 2264 125 দিনের ধান। এই ধানগুলোর যদি আমরা জাত নির্বাচন করতে পারি তাহলে আমাদের ফলন বেশি হবে। এই রকম আমরা জাত নির্বাচন করব। মিস্টার মন্ডল, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার স্পেসিফিক 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বোরো ধান চাষের সময়কাল কখন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সময়কাল যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে গোটা ধান চাষের জন্য কার্তিক মাসের শেষ থেকে বৈশাখ মাস বাংলা মাসের, অর্থাৎ ইংরেজি মাসের ডিসেম্বর জানুয়ারি থেকে এপ্রিল মে মাস পর্যন্ত আমার এই সময়কাল। কিন্তু তার মধ্যে আমাদেরকে আগে জানতে হবে তাহলে চারা তৈরির সময়কাল কোনটা, কখন। যে ধরনের জমিতে আমরা বোরো চাষ করি না কেন, বীজ ফেলার প্রকৃত সময় অগ্রহায়ণ মাস, অর্থাৎ ইংরেজি মাসের 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর। তাহলে এর পরের প্রশ্ন যদি আমরা বলিয়ে থাকি যে রোয়ার সময় আমরা তাহলে কখন রোয়াটা করব, সেক্ষেত্রে পৌষ মাঘ মাস, অর্থাৎ এই যে এখন যে মাস আমাদের চলছে জানুয়ারি মাস থেকে মিড ফেব্রুয়ারি পর্যন্ত আমরা রোয়া করব এবং ধান কাটার সময় চৈত্র বৈশাখ মাস অর্থাৎ এপ্রিল মে। গোটা যদি আমরা পুরোটা দেখি তাহলে আমাদের এই ডিসেম্বর জানুয়ারি থেকে এপ্রিল মে পর্যন্ত ধান চাষের সময়কাল বড়। মিস্টার মন্ডল, আমি আপনার কাছে ফিরবো। আমি পরের প্রশ্ন নিয়ে মিস্টার ঘোষের কাছে ফিরবো। মিস্টার ঘোষ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে বীজের হার একর প্রতি কত প্রয়োজন, কতটা প্রয়োজন কৃষক বন্ধুদের জন্য? অবশ্যই আমাদের বীজ তোলার জন্য বীজের হারটা আমাদের সঠিক জানতে হবে। তা আমরা যদি সঠিক ব্যবহার না করি বীজের হার, তাহলে আমাদের অর্থের অপচয় হবে। সেই জন্য আমাদের বীজের হার ঠিক রাখতে হবে। যদি আমরা বিভিন্ন রকম যে ভ্যারাইটি রয়েছে, তার ধানের সরু ধান রয়েছে, মাঝারি সাইজের ধান রয়েছে, হাইব্রিড ধান রয়েছে, এই রকম যদি আমরা ধান দেখি তাদের ক্ষেত্রে, যেমন আমরা সরু ধান বলি, সেক্ষেত্রে 14 থেকে 16 কেজি একর প্রতি বীজ তোলার জন্য লাগবে। হাইব্রিড ধান সেখানে 8 থেকে 9 কেজি একর প্রতি বীজ তোলার জন্য লাগবে। যদি মাঝারি ধান সেক্ষেত্রে 18 থেকে 20 কেজি প্রতি একর বীজ তোলার জন্য লাগবে। আমরা অনেক সময় ড্রাম সিডার ব্যবহার করি। সেই ড্রাম সিডারে সরাসরি আমরা
বীজ বনে থাকি, সেখানে 8 থেকে 10 কেজি পার একর বীজ লাগবে। এছাড়াও আমরা ডাইরেক্ট সিডেড অর্থাৎ সরাসরি আমরা বোনা ধান করে ছড়িয়ে ছিটিয়ে সেখানে 12 থেকে 13 কেজি প্রতি একর বীজ হলেই আমাদের বীজ কভার করা যাবে, 1 একর জমি কভার করা যাবে। মিস্টার মন্ডল, আমি আপনার কাছে ফিরব। আপনার কাছে আমার স্পেসিফিক যে প্রশ্নগুলো আছে আমি পরপর করব সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে বীজ বাছাই এবং বীজ শোধন কতটা গুরুত্বপূর্ণ? বীজ বাছাই এবং বীজ শোধন শুধুমাত্র আমাদের বোরো ধান নয়, যে কোনো ধানের ক্ষেত্রেই এটি একটি ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কৃষক বন্ধুরা যখন বাজার থেকে বীজ কিনে নিয়ে আসি, অনেক সময় সার্টিফাইড বীজ কিনি অথবা নিজের গুদামজাত বীজও যদি হয়ে থাকে পূর্ববর্তী ফসলের, তবুও সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে তার মধ্যে থেকে পুরুষ্ট বীজগুলো বেছে নিতে হবে, না হলে আমাদের সমস্যা হতে পারে। আমরা তাহলে বীজ বাছাই কিভাবে করব এটা আমি কৃষক বন্ধুদেরকে জানাচ্ছি যে বীজ বাছাইয়ের জন্য আপনি 1 লিটার জলে আমরা যে লবণ খাই সেই লবণ 165 গ্রাম লবণ মিশিয়ে একটা ভালো দ্রবণ তৈরি করতে হবে, ভালোভাবে মেশাতে হবে এবং সেই দ্রবণে সঠিক হয়েছে কিনা সেই দ্রবণটা তার জন্য আমরা পরীক্ষামূলকভাবে একটি ডিম সেই জলের মধ্যে ভাসিয়ে দেখতে হবে, যেটা ডুবো ডুবো অবস্থায় ভাসছে কিনা। যদি দেখি যে সেখানে ডিমটি ডুবো ডুবো অবস্থায় ভাসছে, তাহলে মনে রাখতে হবে যে আমাদের দ্রবণটা সঠিক হয়েছে এবং সেই দ্রবণে আমরা 1 কেজি সরু বা মাঝারি ধরনের ধান ভেজানো যেতে পারে এবং সেটা ভালো করে সেটাতে জলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। কিছু দেখা যাবে যে উপরে বেশ কিছু বীজ উপরে ভেসে আসবে। এই যে উপরে ভেসে আসা বীজগুলো আপনারা দেখুন যে তারা কিন্তু এই সমস্ত ধানের মধ্যে কম্পিটিশন করেই কিন্তু নিচেই যেতে পারেনি, তারা উপরে উঠে এসছে। এগুলোর মধ্যে কিছু দেখা যাবে পুরুষ্ট বীজ নেই অথবা কিছু ছিটে ধান হতে পারে, সেগুলোকে আমাদেরকে ফেলে দিতে হবে। কিন্তু এই বিষয়ে কৃষক বন্ধুদের অবশ্যই মনে রাখতে হবে, এই যে লবণ গলা জলে আমরা বীজ যে বাছাই করলাম সেটাকে তারপর মিষ্টি জলে ধানগুলোকে ভালো করে ধৌত করতে হবে এবং তারপর সেটাকে শুকিয়ে নিতে হবে। দ্বিতীয় বিষয় যেটা আপনি বললেন, বীজ শোধন। বীজ শোধনও কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি যে বীজ শোধন না করলে অনেক সময় গাছের ব্লাস্ট বা খোলা পচা রোগ, এই ধরনের রোগের শিকার হয় গাছ। তো সে কারণে আমরা বীজ শোধন করতে পারি। বীজ শোধন আমরা কাদা বীজতলার জন্য বীজ শোধনের জন্য 1.5 লিটার জলে 2 গ্রাম কার্বেন্ডাজিম 50% মিশিয়ে তাতে 1 কেজি বীজ 8 থেকে 10 ঘন্টা ভেজাতে হবে এবং শুকনো বীজ ধান শোধনের জন্য প্রতি কেজি বীজের সঙ্গে 2 থেকে 2.5 গ্রাম থাইরাম 75% অথবা 3 গ্রাম কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব 50% অথবা 2 গ্রাম ক্যাপটান 75% মেশানো হয়। এভাবে আমাদের বীজ বাছাই এবং বীজ শোধন করার পরে আমরা যেটা গজা করার জন্য চটের বস্তার মধ্যে আমরা খড়ের গাদা অথবা অন্য স্থানে গরম স্থানে রাখার জন্য রাখি আমরা। আমি পরবর্তী প্রশ্নে ফিরব মিস্টার মন্ডল। মিস্টার মন্ডল, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যে ধরুন কোনো একজন কৃষক বন্ধু বীজতলা তৈরি করবেন, সেক্ষেত্রে কতটা জমির প্রয়োজন? এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার জমি যতটা রোয়া হবে তার 1/10 অংশ অর্থাৎ 10 ভাগের 1 ভাগ অংশ আয়তনের জমিতে আমাকে বীজতলাটা তৈরি করতে হবে। ধরুন আমি 1 একর জমি চাষ করব, রোয়া করব। 1 একর জমি মানে 100 শতক জমি, অর্থাৎ তার জন্য বীজতলার প্রয়োজন জমি 10 শতক বা 6 কাঠা। মিস্টার মন্ডল, পরবর্তী প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে বীজতলায় সারের ব্যবহার কিভাবে করতে হবে এবং কতটা পরিমাণ সার প্রয়োজন বলে আপনি মনে করেন? এটি প্রথমে আমরা বীজতলাতে অথবা মূল জমিতে যেখানে আমরা সারের কথা বলি না কেন, সবার প্রথম প্রয়োজন আমাদের মাটি পরীক্ষা। আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত কৃষি দপ্তর অফিসেই, সহকৃষি অধিকর্তার অফিসেই আপনারা এই মাটি পরীক্ষার কিন্তু সুযোগ রয়েছে। মাটি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে মাটিতে কোন কোন খাদ্যের ঘাটতি রয়েছে,
কোন কোন নিউট্রিয়েন্টের ঘাটতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের মাটিতে সার প্রয়োগ করতে হবে। কিন্তু পরীক্ষামূলকভাবে যতটা দেখা গেছে পশ্চিমবঙ্গের মাটিতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমরা অনুখাদ্য বলে থাকি যেমন জিঙ্ক, বোরন, এগুলোর ঘাটতি রয়ে গেছে। তো সেরকম পরীক্ষার পরে তাছাড়াও একটা মোটামুটি আইডিয়া করে যেটা দেখা গেছে যে প্রতি শতক জমির ক্ষেত্রে যখন আপনি বীজতলা করবেন তখন পচা গোবর সার কিছু দিতে হবে, যেমন আপনি 20 থেকে 30 কেজি মতো প্রত্যেক শতকে গোবর সার, তার সঙ্গে ইউরিয়া 1 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট 1.5 কেজি এবং মিউরেট অফ পটাশ 500 গ্রাম আপনাকে বীজতলাতে দিতে হবে। মনে রাখতে হবে যে বীজের মধ্যে যে খাদ্য সঞ্চিত থাকে তা দিয়ে 10 থেকে 12 দিন গাছ কিন্তু চালাতে পারে। তাহলে আমাদের ঠিক এই বীজ বপনের 12 থেকে 15 দিন পর প্রতি শতকে 400 গ্রাম জিপসাম এবং 500 গ্রাম ইউরিয়া দিতে হবে। এভাবেই আমরা বীজতলাতে সার প্রয়োগ করতে পারি। আচ্ছা মিস্টার ঘোষ, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন এখন তো প্রচণ্ড ঠান্ডা, এরকম একটা তীব্র যখন শৈত্যপ্রবাহ থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, তীব্র শৈত্যপ্রবাহে বোরো ধানের যদি বীজতলাকে রক্ষা করতে চান একজন কৃষক বন্ধু, সেক্ষেত্রে কিভাবে তিনি রক্ষা করবেন, কি পন্থা অবলম্বন করবেন একজন কৃষক বন্ধু? দুভাবেই এই শৈত্যপ্রবাহ থেকে বীজতলাকে রক্ষা করা যাবে। প্রথমত, যদি একটা স্বচ্ছ সাদা পলিথিন দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সূর্যের আলো এবং তাপ প্রবেশ করছে, সেই ক্ষেত্রে হিট বজায় থাকবে, শৈত্যপ্রবাহে কিছু হবে না। 2, আমরা যদি এটা না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বীজতলায় 2 থেকে 2.5 সেন্টিমিটার জল কিন্তু দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু যে জলের স্পেসিফিক হিট, সেই হিটটা কিন্তু মাটির যে তাপমাত্রা কমতে দেয় না, তার ফলে তাপমাত্রা বজায়। পরবর্তী আলোচনায় আমি ফিরবো। পরবর্তী প্রশ্ন নিয়ে আমি যাব হচ্ছে আপনার কাছে মিস্টার ঘোষ। মিস্টার ঘোষ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কতদিনের চারা মূল জমিতে রোপণ করা ভালো এবং রোপণের দূরত্বটা, মানে আমি বলছি সারি থেকে সারির যে দূরত্বটা থাকা দরকার, সেই দূরত্বটার স্পেসিফিক কতটা দূরত্ব থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধান চাষের মরশুম এবং ধানের জাতের উপর নির্ভর করে ধানের চারা রোপণের সময় নির্ধারিত হয়। সাধারণত 25 থেকে 40 দিনের চারা মূল জমিতে রোপণ করা হয়। বোরো ধানের ক্ষেত্রে 35 থেকে 40 দিনের চারা রোপণ করা উচিত। যখন এছাড়াও আমরা বলতে পারি যে 4 থেকে যখন 5 পাতা লিভ হয়ে গেছে সেখানে আমরা মূল জমিতে রোপণ করতে পারি। এবং রোপণের সময় আমার দেখে নিতে হবে যেন আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত ছিপছিপে জল রাখা যায়। আচ্ছা মিস্টার মণ্ডল, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার স্পেসিফিক দুটো প্রশ্ন পরপর আছে। সেটা হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে রোয়ার জমি কিভাবে তৈরি করবে একজন কৃষক বন্ধু, এবং সেক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। এক্ষেত্রে বিষয়টি হলো যে আমরা অনেকে মনে করি আমন ধান কাটার পরে অনেক সময় জমিতে বেশ কিছু জল জমে থাকে এবং সেই জলটাকে কাজে লাগানোর জন্যই আমরা সেখানে জলের সাশ্রয় হওয়ার জন্য আমরা বোরো ধান চাষ করে থাকি। কিন্তু এই বিষয়টাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। এই বিষয়টা করলে আমাদের চলবে না, কারণ দীর্ঘ সময় ধরে 7-8 মাস ধরে আমন ধান চাষের পরে যে জলটা জমে থাকে তার ফলে মাটিতে হাইড্রোজেন সালফাইড একটি গ্যাস তৈরি হয় এবং এই গ্যাসের বিষক্রিয়াতে আগামী যে গাছ তৈরি হবে বোরো ধানের, সেক্ষেত্রে তার শিকড়কে থেকে শুরু করে গোটা গাছকে কিন্তু এফেক্ট করে এবং ফলন কিন্তু সেক্ষেত্রে ঘাটতি দেখা যায়। সে কারণে আমাদেরকে কি করতে হবে যে বোরো ধানের ক্ষেত্রে অবশ্যই বোরো ধান চাষের আগে জমি কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে এবং জমি ভালোভাবে কাদাময় করতে হবে। তার জন্য আড়াআড়িভাবে ও সোজাসুজিভাবে 4 থেকে 5টি চাষ দিতে হবে এবং অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথম চাষের পর অন্তত 7 দিন জমিতে জল আটকে রাখা প্রয়োজন। ফলে জমির আগাছা ও খড় পচনের ফলে গাছের খাদ্য তৈরি হবে এবং সেটা গাছের জন্য ভীষণ উপকারী। আমি মিস্টার ঘোষ আপনার কাছে ফিরবো। তার আগে মিস্টার মণ্ডল, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো এই মুহূর্তে। সেটা হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে একজন কৃষক বন্ধু মূল জমিতে কিভাবে সার প্রয়োগ করবেন সেই পদ্ধতিটা যদি বলে দেন একটু।
আজকের যে মূল বিষয় তার মধ্যে এটা পড়ে যে আমরা মূল জমিতে কিভাবে সার প্রয়োগ করব বা কী সার প্রয়োগ করলে আমাদের ভালো হতে পারে। আগেই আপনাদেরকে কৃষক বন্ধুদেরকে আমি জানিয়েছি যে মাটি পরীক্ষা কিন্তু ভীষণ প্রয়োজন। মাটি পরীক্ষার উপরে বিবেচনা করেই কিন্তু আমাদের সার প্রয়োগ করা উচিত। তবুও যেটা দেখা গেছে গতানুগতিকভাবে যে আমাদের গোটা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের মাটিতে কিছু নিউট্রিয়েন্ট, যেগুলো প্রাইমারি নিউট্রিয়েন্ট আমরা বলে থাকি, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এগুলো প্রাইমারি নিউট্রিয়েন্টের ঘাটতি রয়েছে। বেশ কিছু সেকেন্ডারি নিউট্রিয়েন্ট যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এদের কিছু ঘাটতি রয়েছে। তাছাড়াও অনুখাদ্যের মধ্যে বিশেষ করে জিঙ্ক, বোরন, মলিবডেনের ঘাটতি কিন্তু খুবই ভালোভাবে দেখা যায়। তাহলে আমাদের যেটা বিশেষ জমির তৈরি করার পরে, জমি তৈরির সময় আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা এই রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের ব্যবহারটা আমাদেরকে বাড়াতে হবে। আমি ঠিক এখান থেকে আপনার কাছে প্রশ্ন করবো যে বোরো ধানের ক্ষেত্রে জৈব সারের গুরুত্ব কতটা গুরুত্ব, সে বিষয়টাও যদি বলে দেন আর কি। নিশ্চিত, আমি সে বিষয়টাতেই যাচ্ছি আগে। যে জৈব সার আমার কেন প্রয়োজন, এটা অবশ্যই আমাদের সকলের জানা প্রয়োজন। জৈব সার বলতে আমরা কোন সারগুলোকে আগে বুঝি সেটা জানতে হবে। জৈব সার মানে আমার বিভিন্ন, যেমন কম্পোস্ট, সবুজ সার, জীবাণু সার, কেঁচো সার ইত্যাদি বিভিন্ন সারগুলোকে আমরা জৈব সার বলি। জৈব সারের মধ্যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এবং অনুখাদ্য অল্প পরিমাণে থাকে, কিন্তু জৈব সার প্রয়োগ উপকারী বেশি। কারণ জৈব সার প্রয়োগে মাটির গঠন কিন্তু উন্নত হয়। এবং আপনি যদি জৈব সার দিয়ে থাকেন, আপনি দেখবেন মাটির মধ্যে কিন্তু বায়ু চলাচল ক্ষমতা ও জলধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়, মাটির খারত্ব কমে যায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন এবং মাটিতে বসবাসকারী জীবাণুকে খাদ্য সরবরাহ করে এবং রাসায়নিক সারের কার্যকারিতাও বাড়ায়। সুতরাং আপনি বুঝতে পারছেন এতগুলো বিষয় জৈব সারের মধ্যে থাকার কারণেই অবশ্যই আমাদের জৈব সার এবং রাসায়নিক সার উভয় সারই ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা জমি তৈরির সময় একর প্রতি 2 টন কম্পোস্ট সার অথবা 2 কুইন্টাল খোল প্রয়োগ করতে পারি। এবার আমরা সরাসরি চলে আসছি রাসায়নিক সারের ক্ষেত্রে। রাসায়নিক সারের আমরা 3টে ধাপে আমরা সার প্রয়োগ করি। এক হচ্ছে মূল সার করি, তারপরে আমরা চাপান, প্রথম চাপান এবং তারপর দ্বিতীয় চাপান। মনে রাখতে হবে তো টোটাল আমার যে পরিমাণ নাইট্রোজেন, ফসফেট, পটাশ প্রয়োজন, তার প্রথমে নাইট্রোজেনের 1/4 অংশ, অর্থাৎ যত পরিমাণ আমার নাইট্রোজেন প্রয়োজন ধানের জন্য তার 4 ভাগের 1 ভাগ এবং পুরোপুরি ফসফেট যতটা আছে দরকার পুরো ফসফেট এবং 4 ভাগের 3 ভাগ পটাশ প্রথমে আমাদেরকে মূল সার হিসাবে দিতে হবে। এবং বাকি যে হাফ অংশ নাইট্রোজেন সেটা আমাকে প্রথম চাপান হিসাবে দিতে হবে পাশ কাঠি ছাড়ার সময়, অর্থাৎ 15 থেকে 20 দিন পর চারা রোপণের। এবং দ্বিতীয় চাপান আমাদেরকে দিতে হবে যে 1/4 অংশ নাইট্রোজেন এবং 1/4 অংশ যে ব্যতীত আছে পটাশ সার, সেটা থোড় আসার মুখে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে যেটা মনে রাখতে হবে যে ব্যাসাল ডোজে যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ দেবেন সেটা কত পরিমাণে দেবেন। ব্যাসাল ডোজের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন 13 কেজি, ফসফেট 26 কেজি এবং পটাশ 19 কেজি। আপনার বাজারে ইউরিয়া, ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরিয়া পটাশ হিসেবে যদি আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে ইউরিয়া 29 কেজি, ফসফেট 162 কেজি এবং 32 কেজি পটাশ আপনাকে মূল সার অর্থাৎ ব্যাসাল ডোজ হিসাবে দিতে হবে। তারপরে যখন পাশ কাঠি ছাড়ার সময় শুধুমাত্র নাইট্রোজেন 26 কেজি এবং দ্বিতীয় চাপানের ক্ষেত্রে নাইট্রোজেন 13 কেজি এবং পটাশ 5 কেজি থোড় আসার সময় আমাদেরকে দিতে হবে। অর্থাৎ যদি প্রথম চাপানের ক্ষেত্রে যদি আমরা সারের বলে থাকি তাহলে ইউরিয়া 58 কেজি এবং দ্বিতীয় চাপানে যেটা থাকছে 8 কেজি এমওপি আপনাকে প্রয়োগ করতে হবে, তাহলেই আশানুরূপ ফল পাওয়া যেতে পারে। এছাড়াও একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, ধান চাষের বিশেষ করে বড় ধান চাষের ক্ষেত্রে প্রতি একর প্রতি 8 কেজি সালফার আমরা মূল সার হিসাবে প্রয়োগ করলে সেটা খুবই। ধরুন যারা বোরো ধান চাষ করছেন সেক্ষেত্রে বোরো চাষে জীবাণু সার কিভাবে ব্যবহার করা যেতে পারে? জীবাণু সার, যাকে আমরা বলি বায়ো ফার্টিলাইজার, অনেকেই আমার কৃষক বন্ধুগণ জানেন যে বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার। এই জীবাণু সারটা আগে জানতে হবে। এই জীবাণু সারটা হলো জৈব সার,
এমন একটি পদার্থ যা জীবন্ত অণুজীবের সমন্বয়ে গঠিত। এটি মাটির প্রাকৃতিক পুষ্টিচক্র পুনরুদ্ধার করে, মাটির জৈব পদার্থ তৈরি করে, মাটির গুণাগুণ বৃদ্ধি করে। এটি উদ্ভিদের স্বাস্থ্যের উন্নতি করে। তো আমরা এই বায়ো ফার্টিলাইজার বা বায়ো ফার্টিলাইজার এটা যেমন রয়েছে অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোলা রয়েছে, ফসফেট দ্রবণীয় ব্যাকটেরিয়া যাকে আমরা ইংরেজিতে বলি পিএসবি, ফসফেট সলবিলাইজিং ব্যাকটেরিয়া। এগুলো আমরা যদি মাটির মধ্যে ব্যবহার করতে পারি তাহলে যে আমরা নাইট্রোজেন ব্যবহার করি তার পরিমাণ, রাসায়নিক সার যেটা ব্যবহার করি সেটা কিন্তু কমাতে পারবো। এই যে ফসফেট পিএসবি বলছি, এই পিএসবি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু মাটির মধ্যে যে আমরা ফসফেট অদ্রবণীয় বা গাছ যেটা পাচ্ছিল না সেটা কিন্তু সহজেই পেয়ে যাবে। তাহলে আমরা বাইর থেকে কিন্তু আর দানা সার যেটা আমরা ফসফেট ব্যবহার করি সেটা কম পরিমাণে ব্যবহার করব। তো আমরা অ্যাজোটোব্যাক্টর যেটা বললাম যে অ্যাজোটোব্যাক্টর, এই অ্যাজোটোব্যাক্টর কতটা আমরা দেব, এটা আমরা 2.5 কেজি পার একর যদি কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়ে আমরা শেষ লাঙল দিয়ে যখন মাটি তৈরি করি সেই মাটির সঙ্গে আমরা যদি মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই অ্যাজোটোব্যাক্টর বায়ুমণ্ডলের থেকে সরাসরি পরবর্তী সময় নাইট্রোজেন সংগ্রহ করবে, মাটির মধ্যে মিশিয়ে দিবে, গাছকে নাইট্রোজেন দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সারের পরিমাণ, যেটা দানা সার প্রয়োগ করতাম সেটা কিন্তু কম পরিমাণে লাগবে। যেমন অ্যাজোলা একটা আবার বায়ো ফার্টিলাইজার, এটা সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিতে পারি। আমরা অ্যাজোলাকে চাষ করতে পারি, সেটা আমরা সবাই অনেকেই জানি যে অ্যাজোলা চাষ হয় যেখানে গরুর খাদ্য, মুরগির খাদ্য হিসাবে ব্যবহার হয়। এই অ্যাজোলা যদি আমরা 200 কেজি ফ্রেশ ওয়েট এটা সরাসরি আগে করে মাটির সঙ্গে যদি মিশিয়ে লাঙল দিয়ে মিশিয়ে দিই, তা আবার তো মিনিমাম 15 দিন আগে এটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাহলেও কিন্তু এখান থেকে নাইট্রোজেন মাটির সঙ্গে মিশে যাবে এবং সরাসরি আমরা যে দানা ইউরিয়া প্রয়োগ করি বা নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করি সেটার পরিমাণও কম লাগবে। এছাড়াও আমরা ইন্টারক্রপ হিসাবেও চাষ করতে পারি। একধারে যেমন আমরা ধান চাষ করছি, সেই ধান চাষের মাঝখানেই আমরা যদি এই অ্যাজোলা চাষ করি সেখান থেকেও আমরা কিন্তু উপকার পাবো। আমি মিস্টার মণ্ডলের কাছে ফিরবো। মিস্টার মণ্ডল, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বোরো ধান চাষের ক্ষেত্রে অনুখাদ্য অর্থাৎ জিঙ্ক বা বোরনের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, যেটা এই অনুখাদ্য অর্থাৎ জিঙ্ক, বোরন এগুলোর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের রান্নার ক্ষেত্রে লবণের গুরুত্ব। আমরা জানি রান্নাতে লবণের পরিমাণ কম লাগে, কিন্তু রান্নাতে লবণ ছাড়া কিন্তু কোনোভাবেই রান্না আমাদের ভালো লাগে না। ঠিক একই রকম বিষয় এই বোরন এবং জিঙ্ক এগুলোর পরিমাণে খুব কম পরিমাণে লাগে, কিন্তু এর গুরুত্ব অনেকখানি। দেখবেন এই রাজ্যে অধিকাংশ কৃষক ভয়ে থাকেন শীষ বেরোনোর সময়। প্রায় দেখা যায় আমাদের ধান গাছের পাতা খয়েরি হয়ে যাচ্ছে, কোথাও কোথাও দেখা যায় ছোপ ছোপ দাগ হচ্ছে, চিটে হয়ে যায়, কখনো দেখা যায় গাছগুলো বাড়ছে না, বেটে হয়ে যাচ্ছে। অনেক কৃষক বন্ধু ভাবেন এটি একটি রোগ, তার ফলে বিভিন্ন ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করেন, কিন্তু তাতে শেষমেশ দেখা যায় কোনো লাভ হয় না। এর জন্য আমাদেরকে জানতে হবে এর আসল কারণ কি। এটা আসলে এই আপনাদেরকে এবার আমি ব্যাখ্যাতে যাব। আসলে এটা অনেক সময় অনুখাদ্যের অভাবেই হয়, কারণ আমরা মাটিতে বারবার চাষ করলে ফসল তোলার ফলে জিঙ্ক, বোরন ও অন্যান্য অনুখাদ্যের পরিমাণ কমে যায়। এবার আমাদের বুঝতে হবে যে বোরনের অভাব আমরা কিভাবে বুঝবো যেটা বোরনের অভাব হয়েছে। বোরনের অভাবে কতগুলো লক্ষণ দেখা যায়, যেমন ধান গাছের নতুন পাতার ডগা সাদা রঙের
হয়ে গুটিয়ে যায়। কিছুক্ষণ আগেই আমার এক কৃষক বন্ধু কিন্তু এই প্রশ্নটি করছিলেন। এবং বাড়ন্ত পাতার ডগা অনেক সময় মরে যায়। এছাড়া যদি আপনাদের 40-50 দিনের গাছ হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন গাছ অনেক সময় বেটে হয়ে যায়, বাড়তে চায় না, অথবা যে ধানের যে শীষ চিটে হয়ে যায়, অর্থাৎ ভিতরে কোনো দানা থাকে না। এবং তাছাড়াও লক্ষ্য করা যায় যে অনেক সময় সমস্ত ধান ফোলে না। এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো, এবং এটা সাধারণত বোরো আমন সমস্ত সময়ই কিন্তু এই বোরনের অভাব কিন্তু দেখা যায়, এবং তাছাড়া আমাদের মাটিতেও বোরনের ঘাটতি রয়েছে। তো আমার এই ক্ষেত্রে কৃষক বন্ধুদের আমরা সবসময় বলার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যে বোরন কিন্তু খুব ভালোভাবে স্প্রে করতে হবে। সেটা যখন আমরা বীজ তোলার ক্ষেত্রে 20-21 দিন বয়সের যখন গাছ, সেক্ষেত্রে বোরন 2.5 গ্রাম অথবা 2 গ্রাম পার লিটার জলে গুলে আমরা বোরন স্প্রে করতে হবে। এবং তাছাড়া মূল জমিতে চারা রোপণের 20 থেকে 22 দিন পরে একবার, এবং 45 থেকে 50 দিনের মধ্যে আরেকবার। ডোজটা কিন্তু একই রকম থাকবে, অর্থাৎ 2.5 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে জিঙ্ক। আমরা জিঙ্কের ঘাটতি হয়েছে কিভাবে বুঝবো? দেখা যায় ধান রোপণের 2 সপ্তাহের মধ্যে বা ম্যাক্সিমাম আপনি 20 দিনের মধ্যে পাতায় বাদামি ছোপ ছোপ দাগ দেখা যায়, এবং কিছু সময় পর সেই পাতার ফলকের কিনারা ধরে ওই দাগ নিচের দিকে নামতে থাকে। অনেক সময় দেখবেন গোটা পাতাটাই ব্রাউন কালারের হয়ে যায়। এই যেটার কারণ হলো জিঙ্কের অভাব। এই জিঙ্কের অভাবের এটাকে বলা হয় আমাদের অনেক সময় ক্ষয়রা রোগ বলে একে চিহ্নিত করা হয়। সেক্ষেত্রেও কিন্তু জিঙ্কের স্প্রেটা খুব গুরুত্বপূর্ণ। জিঙ্ক হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে যে চিলেটেড জিঙ্ক যেটা বাজারে পাওয়া যায়, সেটা 0.5 গ্রাম অর্থাৎ 1/2 গ্রাম পার লিটার জলে গুলে, এরও একই রকম সময় বোরনের মতো 20 থেকে 25 দিনের মাথায় এবং 40 থেকে 45 দিনের মাথায় দুবার কিন্তু চারা রোপণের স্প্রে করতে হবে। চারা রোপণের 20 থেকে 25 দিনের মাথায় এবং 40 থেকে 45 দিনের মাথায় দুবার স্প্রে করতে হবে। আর বোরনের ক্ষেত্রে আপনারা বাজারে যেটা দেখবেন B20 পাওয়া যায়, যেটা 2.5 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে আপনাকে করতে হবে। তাহলেই আপনারা এই অনুখাদ্যর ঘাটতি থেকে দূর হবে এবং ফলনে কিন্তু এটা সরাসরি প্রভাব ফেলবে এবং ফলন ভালো হবে। মিস্টার ঘোষ, আপনার কাছে দুটো প্রশ্ন করবো, খুব সংক্ষেপে উত্তর দেবেন। সেটা হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে ন্যানো সারের ব্যবহার কিভাবে করবেন একজন কৃষক বন্ধু, এবং পাশাপাশি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহারের অতিরিক্ত সুবিধা কি? খুব সংক্ষেপে উত্তর দেবেন। ন্যানো সার, যেটা আমরা এখন ইউরিয়া বলছি, ইউরিয়ার ন্যানো, যেখানে 16% নাইট্রোজেন থাকে, সেখানে আমরা যদি 4 ml প্রতি লিটার জলে স্প্রে করি, তাহলে সেখানে উপকার পাওয়া যাবে। এছাড়াও ডিএপি, ন্যানো ডিএপি পাওয়া যাচ্ছে, যার মধ্যে নাইট্রোজেন আছেন 8% এবং ফসফেট আছে 16%। সেটাও কিন্তু আমরা 4 ml প্রতি লিটার জল দিয়ে স্প্রে করতে পারি। এটা আমাদের প্রয়োগ করার, যখন আমরা ধানের ক্ষেত্রে প্রয়োগ করছি, সেই সময়টা হবে যখন চাপান সার আমরা ব্যবহার করব। সেই চাপান সারটার আমরা কিছুটা পরিমাণ কমিয়ে সারটা প্রয়োগ করব, দানা সার। তার 5 থেকে 7 দিন পরে আমরা এই ডিএপি ন্যানো সার 4 ml, তার সঙ্গে সঙ্গে যে ইউরিয়া ন্যানো সার 4 ml আছে, এইটা প্রতি লিটার জলে মিশিয়ে যদি আমরা স্প্রে করি, এছাড়াও যখন কাঁচ থোড় আসবে সেই সময় যদি আমরা একবার স্প্রে করি, তাহলে কিন্তু ধানের ফলন বৃদ্ধি পাবে। আর আমরা সিঙ্গেল সুপার এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট কেন ব্যবহার করতে বলছি? এসএসপি এইটা আমরা যখন আমরা সার প্রয়োগ করি, তখন আমরা কি করি, মিশ্র সার বা যৌগ সার ব্যবহার করি। কিন্তু আমরা যখনই আমরা সারের কথা বলি, সবসময় যেন এনপিকে বলি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশের কথা বলি, তখন কিন্তু আমরা স্ট্রেট সারের কথা কেউ ভাবি না। কৃষকরা সবাই ভাবে যৌগ সার বা মিশ্রিত সার। আমরা যদি স্ট্রেট সার প্রাথমিক যে আমরা বেসাল অর্থাৎ মাটির সঙ্গে প্রথম যে চাষের সঙ্গে আমরা রোপণ করতে যাওয়ার সময় দেওয়া হয় যে সারটা, সেইটা যদি আমরা একক সার ইউরিয়া, তার সঙ্গে এসএসপি, মিউরেট অফ পটাশ, এই তিনটেকে আমরা চুজ করি, তাহলে অনেকটাই কিন্তু উপকার পাওয়া যাবে। যেমন আমি এসএসপির ক্ষেত্রেই বলবো যে ধানের ক্ষেত্রে কিছু কিছু খাদ্য উপাদান রয়েছে যেগুলো আমরা বাইরে থেকে কিন্তু প্রয়োগ করি না,
কিন্তু যখন আমি এসএসপি প্রয়োগ করছি সেই এসএসপির মাধ্যমেই কিন্তু সেই খাদ্য উপাদানগুলো পেয়ে যাচ্ছে। যেমন এসএসপির ক্ষেত্রে আমরা যদি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি, সেখানে দেখা যাচ্ছে যে আমার ক্যালসিয়াম থাকছে, ক্যালসিয়াম 21% থেকে যাচ্ছে, সালফার 11% থাকছে, ফসফরাস 16% থাকছে। অর্থাৎ আমরা জানি, সবাই জানি ফসফেট, এসএসপি মানে ফসফেট, কিন্তু অজান্তেই আমাদের কাছে ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে এবং সালফার পেয়ে যাচ্ছে। ক্যালসিয়ামের একটা গুরুত্ব রয়েছে যে কোষ গঠন ক্ষেত্রে গাছের বৃদ্ধি এবং রোধ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এটার ক্ষেত্রে খুবই ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। সালফার যখন আমরা প্রয়োগ করি, সালফারের প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। মিস্টার ঘোষ, আমি আপনার কাছেই যাব। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বোরো ধানের ক্ষেত্রে সেচ ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আগাছা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব, যদি এক কথায় বলেন। আমরা আমাদের সবসময় বলি যে জল আমাদের দিতে হবে, বোরো চাষ মানে সেচ সেবিত, কিন্তু যেসব যখন আমরা কোনো জল পাচ্ছি না, তখন ক্রিটিক্যাল যে স্টেজগুলো রয়েছে সেই ক্রিটিক্যাল স্টেজগুলোতে যদি জল দিতে পারি তাহলে কিন্তু তার ফলন ভালো হবে। যেমন আমরা একটা বলে দিই, পাশ কাঠির সময় যখন ধানের শীষ বেরোচ্ছে, ফুল আসছে, এই সময়গুলো আমরা যদি ঠিকঠাক জল দিতে পারি ধানের কিন্তু ফলন বৃদ্ধি পাবে। আমরা ধানের আগাছা নিয়ন্ত্রণ করার জন্য আমি বলবো যে আমরা যদি ঠিকঠাক সারিতে রোপণ করতে পারি তাহলে আমরা নিড়ানির সাহায্যে, যেটা আমরা বলি প্যাডি উইডার বা হ্যান্ড উইডার, এগুলো দিয়েই কিন্তু আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়াও কেমিক্যালসের সাহায্যেও আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি।